হয়তো সব মেয়ের জীবন আর আমার জীবনে এক না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে চলে গেলাম সেই নদীর পাড়ে। তো নদীর পাড়ে আমাদের একটা ধুন্দুল গাছ ছিল, তো ধুন্দুল গাছটা মারা গেছে পানিতে। তো যেহেতু চারোধারে পানি, বন্যার সিজন, তো যাই হোক এরপরে সেই ধুন্দুলগুলো পেরে নিয়ে আসলাম। তো পাড়ার পরে ধুন্দুল কিন্তু অনেক বড় হয়েছে, মনে হইতেছে যে একটু হয়েছে, বেশি বাড়তি বাড়তি হয়েছে, কিন্তু আসলে না, এটা বড় জাত। তো যাই হোক বটিয়ার ডিশ নিয়ে আসলাম সেই ধুন্দুল কাটার জন্য। তো ধুন্দুল কাটার আগে আমি ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিয়েছিলাম। তো সেদিনকে আমরা একটু হাওড়ে গেছিলাম, চান্দারবিল হাওর। তো চান্দারবিল হাওরে যেয়ে দেখলাম যে ভেসাল দিয়ে মাছ ধরতেছে। তো ভেসালের মাছ কিন্তু অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগে। এটা কিন্তু পালা মাছ না, এটা হলো হাওরের থেকে, নদী থেকে, হাওরে যা হাওর থেকে নদীতে আসে সেই মাছগুলা। তো হাওরের মাছগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে। তো যাই হোক আমি 5টা রুই মাছ কিনে আনছিলাম সেই হাওরের সেই ভেসাল থেকে। তো এনে কিন্তু আমি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করছি, তো আজকে বের করে আমি ধুন্দুল দিয়ে রান্না করব। যেহেতু হাতের তরকারি, মানে সবজিটা চাষ করছিলাম আমরা, তো এটা কোনো সার দেওয়া হয় না, নিজেদের লাগানো গাছের সবজি। তো এটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু গা মাখা করে তরকারি রান্না করবো আজকে। তো তরকারি এটা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে। তো এটাকে আমরা ধুন্দুল বলি। তো এর ছোটো যে জাতটা আছে তাকে বলি মধুকোষ। তো ধুন্দুলটা কিন্তু বেশি একটা মিষ্টি লাগে না, কিন্তু মধুকোষটা অনেক মিষ্টি লাগে। তো এর জন্য যাই হোক, তো এখন তরকারি রান্না করবো। তো বাটার জন্য নিয়ে আসলাম আমি জায়গায় শুকনো মরিচ আর রসুন, পেঁয়াজ। তো এই জায়গায় আমি আর কিছু ব্যবহার করবো না, কোনো মশলাই আর দেবো না। আমি এই 3টা মশলা দিয়ে তরকারিটা রান্না করব, কারণ ধুন্দুলের তরকারি আমি এরকম রান্না করি, আর কোনো মশলা আমি দিই না। তো এরপরে কিন্তু আমি পাটায় বেটে নেব। তো পানি নিয়ে আসলাম, তো পানি নিয়ে এসে এখন সেই পাটা থেকে মশলা আমি এখন বেটে নেব। তো বাটা বাটতে বাটতে আমার হলো, যদিকে আমি চুলা ধরাই আসছি, ফ্রাই প্যান দিয়ে আসছি। তো যাই হোক আমি বাটাটা দেখেন আমি ফিনিশ করে বাটতেছি। তো ব্লেন্ডারের তরকারি চেয়ে আপনি হাতে পাটায় বেটে তরকারি রান্না করলে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমাদের আগে আগেকার দিনের নানি দাদিরা, মারা কিন্তু পাটায় বেটে খাইছে, তখনকার কিন্তু ব্লেন্ডার ছিল না। তো এখন তো আমরা অনেক শৌখিন হয়ে গেছি, ব্লেন্ডার আছে, কিন্তু তারপরে ব্লেন্ডার থেকে আপনি পাটায় বেটে তরকারি রান্না করলে সেটা কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক দেখেন আমার বাটাটা কিন্তু হয়ে গেছে। তো বাটাটা এখন আমি উঠিয়ে নেবো। দুটানের পরে চলে যাব সেই এখন মাছটা পাটার উপর দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটা মাখাই নেব। কারণ হলুদ লবণ দিয়ে রান্না করার আগে একটু মাছটা মাখাই নিলে তাহলে কিন্তু মাছের ভিতরে লবণটা একটু ভালো করে যায়। তো যাই হোক এখন পাটার উপরে মাছটা আমি করে নিলাম। তো যেহেতু আমরা এই জায়গায় 4 জন আছি ঘরে, কারণ আজকে আমার ছোটো ভাই বাড়ি নাই, তো সেজন্য 4 জনের খাবার দুপুরে রান্না। তো রাত্রেবেলা আর একটা রান্না করব, তো এর জন্য 5 পিস মাছ নিলাম এই জায়গা। যাই হোক 5-6 পিস মাছ নিছি আমি যে রান্না করার জন্য, ফের আবার আর 1 পিস নিলাম। তো এমনি আমার 6 পিস মাছ হয়ে গেছে। তো যাই হোক এখন আমি হলুদ লবণটা সুন্দর করে মাখাই নেব, কারণ পাটা থেকে সুন্দর করে মাখাই নেওয়া যায়। তো দেখেন আমি পাটা থেকে কিন্তু ভালো করে হলদি মশলা সুন্দর করে মাখাই নিতেছি। তো এখন কিন্তু আমি পাটা থেকে সব উঠিয়ে নেব। তো উঠে চলে যাব আমি রান্নাঘরে, কারণ না আমি আর একটা রুমে রান্না করি। তো এদিকে দেখেন সে আমি কারেন্টের চুলায় এখন দিয়ে দিলাম তেল, আর কড়াই গরম হয়ে গেছে। তো কড়াই গরম হওয়ার পরে কিন্তু দেখেন আমি তেলের উপরে মশলাটা দিয়ে দিছি। তো এখন দিয়ে দেবো লবণ, কারণ লবণ তো দিতেই হবে। যে যে যত ভালো করে আপনি রান্না করেন, লবণের স্বাদ না আসলে সেই তরকারি কখনো খাওয়া যাবে না, আর কখনো ভালোও লাগে না। তো মশলাটা কিন্তু দেখেন আমি সুন্দরভাবে কষাই নিতেছি। তো কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম। তো একে একে মাছটা কিন্তু এখন আমি ছেড়ে দিব। তো এই মাছটার তরকারি এরকম রান্না করলে এত মজা লাগে। তো যখনই আমি ধুন্দুলের তরকারিটা রান্না করি, তো তখনই কিন্তু মাছগুলো আমি এরকমভাবে কষাই, আমি মাছটা ভেজে রান্না করি না। তো আপনাদের যার যেরকম ভালো লাগে সেরকম করে রান্না করে নিতে পারেন। তো ধুন্দুলের তরকারিটা কিন্তু সব মাছে যায়। তো আমি কিন্তু বেশিরভাগ পোনা মাছ দিয়ে রান্না করি, আর ইলিশ মাছ দিয়ে। তো ইলিশ মাছ দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে ধুন্দুরটা। তো যাই হোক দেখেন মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন আমি উঠেই ফেলবো, কারণ মাছটা যখন আমি ধুন্দুলটা দিব তখন কিন্তু মাছটা ভেঙে যাবে। তো এর জন্য আমি সব মাছগুলো উঠে নিলাম। তো মাছটা কিন্তু দেখেন আমার কষানো হয়ে গেছে। তো এরপর দিয়ে দেবো ধুন্দুল। আমি কিন্তু এই জায়গায় আর একটু পানি ব্যবহার করবো না, কারণ যেহেতু ধুন্দুল একটা পানি জাতীয় সবজি, এটার ভিতরে কিন্তু প্রচুর পানি থাকে। আপনি যে আপনার কষানো পানিটা আছে ওটাতে কিন্তু আপনার ঝোলের তরকারি হয়ে যাবে, আর একটু পানি ব্যবহার করা লাগবে না। তো দেখেন আমার কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেছে। তো এটাই লোডশেডিংয়ে একটা খুব
খুবই প্যারা যে হঠাৎ যখন তখন কারেন্ট চলে যায়। তো যেহেতু কারেন্টের চুলে তো রান্না করতে সমস্যাই হবে, গ্যাস যেহেতু নাই। তো যাই হোক দেখেন কারেন্ট আবার চলে আসছে। তো আমার রান্না করা রেখে আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করছি যে কারেন্টটা কখন আসবে। তো যাই হোক কারেন্টটা দেখেন চলে আসছে। তো আবার আমি রান্না করা শুরু করে দিলাম। তো যাই হোক তরকারিটার উপরে কিন্তু আমি মাছটা দিয়েছি, ধুন্দুলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ধুন্দুলে কিন্তু বেশি জাল লাগে না, অল্প জালে হয়ে যায়। তো আমি বলছিলাম যে আর একটা মেয়ের মতন আমার সংসার না। দেখেন হঠাৎ যা আপনারা সবাই জানেন যে আমার অটো আছে। তো অটোটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। তো আমি যে তিলে তিলে করে কিছু পার্সপাতি ঘরে রাখছিলাম জমাইয়ে, মানে পুরান কিছু পার্সপাতি, তো আমার হাতে টাকা নাই। তো সেই এক একটা করে যে পুরানো পার্সপাতিগুলো, রোহা পাত্তিগুলো আমি গুছাই রাখছিলাম, সেগুলো আমি চলে যাবো বিক্রি করার জন্য। তো আমার চাচতো ভাইকে ফোন দিচ্ছি যে আপনি সেগুলো নিয়ে যান। তো ওদিকে কিন্তু সে আসছে আর আমি এদিকে রেডি হইতেছি, কারণ ওইদিকে কিন্তু আমার রান্না চুলে রয়েছে। তো মা ওইদিকে বাড়ি নাই, তো কি করবো, একা একা সব সামলাইতে হয়। তো এদিকে আমি রান্না করা থেকে বোরকা টোরকা পরে নিলাম। তো ওদিকে চলে ভাইকে বললাম যে আপনি গাড়ির মাল সামানগুলো গুছান, আমি আসতেছি। তো রান্না কিন্তু দেখেন আমার হয়ে গেছে। তো এখন আমি সুইচটা বন্ধ করে দিব। তো সুইচটা বন্ধ করে আমি চলে যাবো ট্যাকের হাট, কারণ যেহেতু আমি পুরান মালগুলো রাখছি ওইগুলো আমার বিক্রি করতে হবে। তো এটা কিন্তু আমি একে একে করে গুছাই রাখছিলাম। তো প্রায় 40 কেজি মাল হয়েছে আমার। রড পাত্তিপুত্তি, এটাকে আমরা রড পাত্তিপুত্তি বলি, লোহা বলি, যে যাই বলুক। যাই হোক এখন আমরা চলে যাবো সেই গাড়িতে। তো ভাইকে বললাম গাড়িটা টান দিয়ে পিছনে আনেন। তো যেহেতু 40 কেজি জায়গা আমি পারবো না, কারণ যেহেতু এটা রড লোহা, তো লোহা কিন্তু আমি পারবো না। তো এদিকে আমার ছোটো ভাইকে আর আমার আর এক চাচতো ভাইকে বললাম তোমরা দুজন উঠেই দাও। তো ওরা কিন্তু দেখেন সেই 40 কেজি উঠেই দিল। তো উঠে চলে গেলাম সেই দোকানে। তো এদিকে আবার সমস্যা আমাদের একটাই, যে বৃষ্টি নামতেছে আজকে কয়েকদিন ধরে, চারুমুড়ে পুরো আবার পানি হয়ে গেছে। তো এদিকে কিন্তু সেই পানির জন্য মাটির চুলে রান্না করতে পারতেছি না। তো আমাদের রাস্তা কিন্তু দুইটাই। তো আমরা মেইন রাস্তা দিয়ে গেলে আমাদের পানি পাড়ায় যাইতে হয়, কাপড় চোপড় ভিজে যায়। তো পানি পাড়ানো যে কি একটা ব্যাপার তা বলা যাবে না। তো কী করলাম, আমরা রাস্তা দিয়ে ঘুরে গেলাম। তো এদিকে বললাম ভাইকে যে গাড়ি টান দাও, কারণ এদিকে আবার দেরি হয়ে যাবে, রুষা কাপকে আবার প্রাইভেটে পাঠাইতে হবে, যেহেতু দুপুর টাইম। তো এখন তো কোনো মেয়েই চাইবে না যে তাই সে কোথাও যার জন্য রান্না করার জন্য ছেলেমেয়ে রান্না করা ফেলাই থুয়ে ছেলেমেয়ে রাইখে চলে যাইতেছি সেই ট্যাকেরাট। আসলে আমার জীবনটা আর 5টা মেয়ের মতো না। তো সময় তো দু এক সময় নিজের কাছে নিজে প্রশ্ন করি যে কেন আমি এই পরিস্থিতিতে বর্তমান আছি। তো যাই হোক চলে গেলাম সেই দোকানে। এখন সেই পার্সপাতি বিক্রি করে আমি পার্সপাতি বিক্রি করার জন্য সেই চলে গেলাম সেই পার্সপাতির দোকানে। তো এদিকে কিন্তু দেখেন পুরো একটা বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি নামতেছে। তো আবারও যখন বের হলাম আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এদিকে রুষা কাপকে কিন্তু বাসায় রেখে গেছি। তো চলে আসলাম, দেখেন সেই এই যে আমার গাড়িটা দেখেন কি অবস্থা। তো যাই হোক চলে আসলাম সেই গাড়িটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কয়েকদিন আগে অনেকগুলো টাকা দিয়ে সারছি, আবার দেখেন নষ্ট হয়ে গেছে। তো দেখে কিন্তু সেই পার্সপাতিগুলো বিক্রি করছি, আমার কাছে 1650 টাকা হয়েছে, যেহেতু 40 কেজি। তো যাই হোক 1650 টাকা আমার কাজে আসছে, কারণ আমি তিল করে গোছায় রাখছিলাম 5টা মাস। সেই 5টা মাসের ফল আমি 1600 টাকা পাইছি। তো আমার কাছে অনেক কিছু। তো যাই হোক আমি একটা বিক্রি করলে তো আর হয়তো আমি এতগুলো টাকা একসাথে পেতাম না। তো পার্সপাতি এই টাকাগুলো কিন্তু আমি অন্য আবার গাড়ির জন্য যে প্রোডাক্ট মাল সামানগুলো কেনা লাগবে সেগুলো কিনে দিয়ে ড্রাইভারকে, তারপর আমি চলে আসলাম বাড়ি। তো এখন ভ্যান ভাড়া দিলাম 20 টাকা। তো আমাদের টেকেরহাট থেকে বাড়ি পর্যন্ত তো 20 টাকাই লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।